বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক জীবন বিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য যে 5 মার্কের প্রশ্ন আমাদের করতে হয়, 4 দাগে আমাদের প্রশ্ন আসে, মোট 6টা প্রশ্ন আমাদের লিখতে হয় এবং মোট 30 মার্ক। তো আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজ আমরা তোমাদের সামনে 6টা প্রশ্নই শেয়ার করব, অর্থাৎ 4.1 দাগে একটা প্রশ্ন, 2 দাগে একটা প্রশ্ন, 3 দাগে একটা প্রশ্ন, 4 দাগে একটা প্রশ্ন, 5 দাগে একটা প্রশ্ন, 6 দাগে একটা প্রশ্ন। কিন্তু সেই একটা প্রশ্নের মধ্যে মোটামুটি 2-3টে করে প্রশ্ন দেওয়া রয়েছে এবং আমাদের যা টার্গেট, আমাদের যা মনে হয় বা যেটা হবে এবার তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে, ঠিক সেই এক দাগে, ধরো সাপোজ আমি বলি, এক দাগে আমাদের চিত্র দেওয়া রয়েছে, চোখের চিত্র, প্রতিবর্ত চাপের চিত্র। এই দুটো চিত্রে করলেই তোমরা একটা কমন পাবে, এমনকি দুটোও কমন পেতে পারো। হয়ে গেল এক দাগ। 2 দাগে ঠিক এরকম 2-3টে প্রশ্ন দেওয়া রয়েছে, 3 দাগেও ঠিক এরকম 2-3টে প্রশ্ন। অর্থাৎ আজকে ঠিক কোন দাগে কোন প্রশ্ন গ্যারান্টি সহকারে আসবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। মাত্র অল্প কয়েকটি প্রশ্ন, অল্প কয়েকটি প্রশ্ন মানে একদম 6টা প্রশ্ন, তো 6টাই প্রশ্ন, কিন্তু 6টা প্রশ্নকে জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। শুধু একটা জায়গায় একটু বলে নেওয়া যাক, সেটা হচ্ছে বংশগতি থেকে তোমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা চেকার বোর্ড নির্ণয়। শুধুমাত্র আমরা জানি যে চেকার বোর্ড নির্ণয় একটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু ওইটা যে হুবহু প্রশ্নের সঙ্গে মিলবে সেটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়, কিন্তু ওই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। আর বাদ বাকি যত প্রশ্ন রয়েছে একদম হুবহু পরীক্ষার হলে দেখবে যে সেম টু সেম প্রায় কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েছো। তোমাদের এর আগে লাস্ট মিনিট সাজেশনও শেয়ার করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি। আজ একটা সেট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি, শুধুমাত্র 5 মার্কের কোশ্চেন, দাগে দাগ নম্বর মিলবে পরীক্ষার হলে। ঠিক এইভাবেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের জন্য সাজেস্টিভ কোশ্চেন শেয়ার করলাম। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা। তাহলে চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো আজকের আলোচনা কিন্তু সেই স্পেশাল আলোচনা, যেখানে আমরা স্পেশাল কিছু প্রশ্ন শেয়ার করব একদম দাগ নম্বর অনুযায়ী। তো আমরা আর সময় নষ্ট না করে মূল জায়গায় চলে যাই। একদম প্রথম আমাদের দেখো 4.1, আমাদের মোট পরীক্ষাতে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, তোমাদের মোট 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 6টা প্রশ্নই আসবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অথবা থাকে। তো স্বাভাবিকভাবে 4.1 দাগে আমাদের একদম প্রথম যে প্রশ্নটা আসে সেটা কিন্তু একটা চিত্র আসে। তো আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, যে চোখের চিত্র এবং প্রতিবর্ত পথের চিত্র যদি ভালো করে অঙ্কন করো আর কোনোটিই প্রয়োজন নেই। তবে আজ কিন্তু একটু অন্যরকম, কারণ আজ চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে প্রশ্ন তৈরি করছি। একদম অথবা বলো বা প্রশ্ন বলো, যাই বলো না কেন সব মিলবে। তো প্রথম যেটা রেখেছি, মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তার মধ্যে কোরয়েড, অপটিক স্নায়ু, আইরিশ এবং পিতবিন্দু, এটা কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট, একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তার মধ্যে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতন্তু এবং একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তার মধ্যে গ্রাহক, কারক, সংবেদী নিউরন, স্নায়ুকেন্দ্র। তো এই যে 3টে চিত্র দিয়েছি, এই 3টে চিত্রের মধ্যে দুটো আসবে। আমি পরিষ্কার করে বলি, তোমরা চোখের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে কিন্তু একটা পাবেই পাবে। আর তোমার কোষ বিভাজন থেকে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্রটা ইম্পর্টেন্ট, এটা স্বাভাবিকভাবেই তোমাদের দিয়ে দিয়েছি এমনভাবেই যাতে করে এর মধ্যেই তোমরা প্রশ্ন দেখে একদম মিলিয়ে নেবে যে 4.1 আমাদের স্যার এই 3টে চিত্র বলেছিল, এর মধ্যে দুটো এসেছে, এটুকু বলতে পারবে আশা রাখবো। 4.2 দাগে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অথবা প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীতমুখী দশা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো। তার মধ্যে কুণ্ডলী বা সক্রিয়তা। আরেকটি প্রশ্ন, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার, মানে এই যে গুরুত্ব, নিম্নলিখিত অংশ বলতে এই সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের গুরুত্বটা ব্যাখ্যা করো এবং একটি বহুকোষী জীবের বৃদ্ধির দশাগুলো ব্যাখ্যা করো। এই যে কটা প্রশ্ন দিয়েছি, কথাটা খুব ভালো করে বুঝে নেবে। আজকে কিন্তু একটা কোশ্চেন নেই, একদম 4.2 দাগে কোষের দশা বললাম, কোষচক্রের দশা, মাইক্রোপ্রোগ্রেশন পদ্ধতি, প্রোফেজ টেলোফেজের বিপরীতমুখী দশা, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য, হ্যাঁ, তারপরে ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের যে গুরুত্ব আর বৃদ্ধির দশা। এই যে কটা প্রশ্ন বললাম, এ কটা প্রশ্নের ভেতরে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, এ কটার মধ্যেই পাবে। হলো।
নেক্সট 4.3, 4.3-এর প্রশ্ন স্বাভাবিকভাবে বংশগতি থেকে আসে এবং এই জায়গাতে কিন্তু বংশগতির যে ক্যালকুলেশন পার্টটা, এই ক্যালকুলেশন পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এইটার একটা মডেল বলতে পারো, যে মডেলটা আমি শেয়ার করছি, অথবাতেও আমি দু একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, তবে এই মডেলের একটা পার্ট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তো যাই হোক, তার মধ্যে কি একটি জীব বিশুদ্ধ কালো বিবি ও অমসৃণ লোমযুক্ত আর গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বিবি ও মসৃণ লোমযুক্ত আর গিনিপিকের মধ্যে সংকরায়নের ফলে F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। একদম পরিষ্কার কথায় চেকারবোর্ড ফরমেশন যেটা রয়েছে, এই চেকারবোর্ড ফরমেশনটা কিন্তু তোমাকে ভালো করে শিখে নিতে হবে। এই চেকারবোর্ড ফরমেশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। তার সঙ্গে যেটা তোমাদের রেডি করতে হবে, এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো, ওটা তো গেল। ওর সঙ্গে বংশগত সংক্রান্ত পরীক্ষা মেন্ডেল সাফল্য লাভের কারণ কি, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন, অথবা একটি মানুষের একটি উপযুক্ত উদাহরণসহ প্রকরণ ব্যাখ্যা করো, মটর গাছের ওপর মেন্ডেল কিভাবে ইতর পরাগযোগ ঘটিয়েছিল তা সংক্ষেপে লেখো। এই হলো আমাদের 4.3 দাগের প্রশ্ন। এর মধ্যেই ঘুরে ফিরে আসবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে মডেলটা আমি দিয়েছি, এই মডেলটা যে হুবহু মিল আসবে সেটা কোনো কথা না, কারণ এই জায়গাটা থেকে তোমাকে চেকারবোর্ডের প্যাটার্নটা তোমাকে শিখতে হবে, এটাই হলো মূল কথা। কারণ এই চেকারবোর্ডের প্যাটার্ন থেকে তোমরা এই পটের প্রশ্ন পাবেই পাবে, এটা মিলিয়ে নিও। নেক্সট আসবো আমি 4.4 দাগের প্রশ্ন। 4.4 দাগের প্রশ্ন সেটটা দেখে নাও। জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে ক্রমানুসারে দেখাও। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও, অথবা সুন্দরী উদ্ভিদের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ল্যামার্কের মতবাদের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো, অথবা বিকাশের তুলনামূলক দশায় প্রতিটি মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর ভ্রূণে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় তা উল্লেখ করো। খাবারের খোঁজ পাওয়ার পর মৌমাছি মৌচাকে ফিরে এসে বিশেষ কিছু মহড়া প্রদর্শন করে, এই মহড়া কীরূপ এবং এর গুরুত্ব কী। ওকে, নেক্সট এটা হলো আমাদের, বলে রাখি, এটা হলো আমাদের 4.4-এর প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে, দেখবে 4.4-এর প্রশ্ন তোমরা কমন পেয়েছো। একদম পুরো বলে বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে কী প্রশ্ন কমন আসবে। এবার আসবো 4.5-এর প্রশ্ন। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলে N2O এর পরিমাণ বেড়ে গেছে, এর কি কি পরিবেশগত প্রভাব পড়েছে তা উল্লেখ করো, অথবা জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। সুন্দরল্যান্ড হটস্পটের একটি করে এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম লেখো। এই যে প্রশ্ন কটা বললাম, বিশেষ করে নাইট্রোজেন চক্র ভেরি 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 ইম্পর্ট্যান্ট, আর এই যে কটা বললাম এগুলোর মধ্যে জয়েন্ট আকারে কিন্তু প্রশ্ন আসবে এবং এই সেটটার মধ্যেই তোমরা প্রশ্ন পাবে। নেক্সট 4.6 দাগের প্রশ্ন। হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী? জৈব জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কী? মানুষের সৃষ্ট, অথবা রয়েছে মানুষের সৃষ্ট নানা কারণের জন্য সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত, উক্তিটির যথার্থতা বিচার করো। ভারতের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। নেক্সট, নিম্নলিখিত দূষকগুলো জীবজগতে পরিবেশের ওপর কী কী বিরূপ প্রভাব বিস্তার করে তা লেখো। তার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট ও নাইট্রেট সার, পরাগরেণু এবং জৈব অভঙ্গুর কীটনাশক। মানে এই 3টে জিনিস কীভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে, ঠিক আছে। নেক্সট, জৈব বিবর্ধন বলতে কী বোঝো? ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। ভারতে রেড পান্ডা সংরক্ষণে গৃহীত 2টি প্রচেষ্টার উল্লেখ করো। এই হলো আমাদের মোট 6টা প্রশ্ন, যে 6টা প্রশ্ন আমাদের আসবে। আমি সেট ধরে তোমাদের তুলে ধরলাম, বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। যে সেটটা দিয়েছি, মনে করো এই 4.2 দাগে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম যেখানে গিয়ে শেষ হচ্ছে 4.2, এর মধ্যে যে কোনো অংশ জয়েন্ট করে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। বোঝা গেল কি বললাম? এটাই হলো মূল আলোচনা, এটাই হলো 5 মার্কের কোশ্চেন, এটাই হলো 5 মার্কের কোশ্চেনের সাজেশন, পরীক্ষার একদিন আগের সাজেশন বলতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে পরীক্ষার হলে যেও। এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।